অর্থ বিল, আস্থা ভোট ও সংবিধান সংশোধন ছাড়া অন্য বিষয়ে এমপিরা দলের বিরুদ্ধে যেতে পারবেন বলে একমত বিএনপি ও জামায়াত। তবে এনসিপি সহ কয়েকটি দল বলেছে সংবিধান সংশোধনেও দলের বিপক্ষে যাওয়ার বিধান থাকা উচিত। আবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচনের পক্ষে জামায়াত ও এনসিপি থাকলেও নেই বিএনপি। মঙ্গলবার ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এসব অবস্থান জানায় দলগুলো। রাষ্ট্র সংস্কারের মৌলিক ইস্যুতে ঐক্যমত্যে পৌঁছাতে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার বৈঠক চলছে। মঙ্গলবার দ্বিতীয় দিনে ফরেন সার্ভিস একাডেমিতে অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে বৈঠকে অংশ নেয় বিএনপি, জামায়াত, এনসিপি সহ ৩০টি দল। এদিন সংবিধানের ৭০ অনুচ্ছেদ, নিম্নকক্ষে নারীর আসন, তত্ত্বাবধায়ক সরকার ও সংসদের স্থায়ী কমিটি নিয়ে আলোচনা হয়। অর্থ বিল, আস্থা ভোট ও সংবিধান সংশোধন ছাড়া বাকি সব বিষয়ে এমপিরা দলের বিরুদ্ধে অবস্থান নিতে পারবেন এমন প্রস্তাবে একমত পোষণ করে বিএনপি ও জামায়াত। তবে তত্ত্বাবধায়ক কিংবা অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে জামায়াতের অবস্থান হলেও বিপক্ষে বিএনপি। অর্থ বিল, নো কনফিডেন্স এবং সংবিধান চেঞ্জ, এই তিনটা বিষয় ছাড়া আর সকল বিষয়ে একজন পার্লামেন্ট মেম্বার তার দলের বিপরীতে চাইলে ওপিনিয়ন দিতে পারবেন, তিনটাতে পারবেন না। আজকের আলোচনায় মোটামুটি তিনটা বিষয়ে প্রায় সব দল একমত, আর কিছু আলোচনা এসেছে যে দুইটা বিষয়ে একমত, কিন্তু আস্থা ভোট, সংবিধান সংশোধনী এবং অর্থ বিল, এই তিনটার বিষয়ে মেজরিটি একমত বলে আমার মনে হয়েছে। এদিকে তত্ত্বাবধায়কের অধীনে স্থানীয় নির্বাচনের পক্ষে এনসিপি, আর নারী আসনে সরাসরি ভোট চায় তারা। আমাদের বর্তমান যে আসন আছে ৩০০ থেকে ৪০০-তে উন্নীত হবে এবং এখানে ১০০ আসনে শুধুমাত্র নারীরা প্রতিদ্বন্দ্বিতা করে মাঠ থেকে নারী নেতৃত্ব উঠে আসবেন। অর্থ বিল, আস্থা ভোট ও সংবিধান সংশোধনের ক্ষেত্রেও এমপিরা দলের বিপক্ষে যেতে পারবেন বলে একমত এনসিপি সহ কয়েকটি দল। প্রত্যেক দল থেকে অন্ততপক্ষে ২০% নারী প্রার্থী দিতে হবে। গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিগুলোতেও বিরোধী দলের নেতৃবৃন্দরা থাকবেন। বৈঠকের শুরুতে অধ্যাপক আলী রিয়াজ জানান, ঐকমত্যের সব বিষয় ঠাঁই পাবে জুলাই সনদে। আগামী মাসেই জুলাই সনদ ঘোষণা সম্ভব বলে মনে করছে সব পক্ষ। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক দলের ঐকমত্য ছাড়া সংবিধানে পরিবর্তন আনা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার বিকেলে ফৌজদারি কার্যবিধি সংশোধনী অধ্যাদেশের খসড়া নিয়ে রাজধানীতে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন আইন উপদেষ্টা। শত বছরের পুরনো ফৌজদারি কার্যবিধি সংশোধনের খসড়ার উপর মঙ্গলবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। ফৌজদারি আইনের নানা দিক নিয়ে আলোচনায় অংশ নেন আইন বিশেষজ্ঞরা, পরামর্শ দেন প্রাসঙ্গিক কিছু ধারা পরিবর্তনের। পিআরবি, পুলিশ অ্যাক্ট, প্রিজনার্স অ্যাক্ট, প্রিজনস অ্যাক্ট এবং জেল কোড, এই কয়েকটা জিনিসকে সিআরপিসির সাথে সমন্বিত করে কলোনিয়াল আমলের যে সমস্ত জিনিস মানুষকে কষ্ট দেয় জেলখানায়, এই যে কন্ডেম সেল বলেন বা অন্যান্য যে বিষয়গুলো, এই বিষয়টাকে একসাথে যদি অ্যাড্রেস করা হয়, এই যে সরকার একটা বিশাল দায়িত্ব নিয়েছে, আমরা সংস্কারের কথা যেটা বলছি, সেই কাজটা কিন্তু একবারেই হয়ে যাবে। আলোচনা শেষে চলমান সংস্কার ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আইন উপদেষ্টা। বলেন, বাস্তবায়নযোগ্য সংস্কারগুলো আগস্ট মাসের মধ্যেই শেষ করার চেষ্টা চলছে। কিন্তু যেই সমস্ত সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলের ঐক্যমত্য প্রয়োজন, প্রধানত সংবিধান পরিবর্তন বিষয়ক, সেই সমস্ত ক্ষেত্রে আমরা ওয়েট করছি। জুলাই চার্টার সম্পন্ন হয়ে গেলে, যেটা আমরা আশা করি জুলাই মাসে হয়ে যাবে, সেটার ভিত্তিতে আমরা সেই ধরনের বড় ধরনের সংস্কার বা সংবিধানের সাথে ইনভলভ আছে সেই ধরনের সংস্কার আমরা করতে পারবো বলে আশা করি। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য ছাড়া সংবিধান পরিবর্তনের মতো সিদ্ধান্তে যাবে না অন্তর্বর্তী সরকার, এমনটাও জানান আসিফ নজরুল। আশু বাস্তবায়নযোগ্য যে সংস্কার আছে সেটা আমি মনে করি সেটা অগাস্ট মাসের মধ্যে শেষ হয়ে যাবে, আরও আগে হতে পারে, আমি একটু টাইম নিয়ে অগাস্ট মাস বললাম, ঠিক আছে। আর আপনার জুলাই সনদের ভিত্তিতে যেটা হবে সেটা আপনার, আমি ঠিক শিওর না কতদিন সময় লাগবে। আইন উপদেষ্টা বলেন, এই সরকার আইন ও বিচার ব্যবস্থায় এমন কিছু সংস্কার আনতে চায় যাতে আগামীতে কেউ স্বৈরশাসক হয়ে উঠতে না পারে। পুলিশের তদন্ত শুধু পুলিশ করবে না, অন্য কেউ করবে, ইন্ডিপেন্ডেন্ট বডি। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনের সময়সীমা বেঁধে দেওয়ার পক্ষে নয় জামায়াতে ইসলামী, তবে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন হলে ভালো হয়, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান।
মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এ সময় নির্বাচন কমিশনের চেয়ারের মর্যাদা রক্ষারও আহ্বান জানান তিনি। বনানীর হোটেল শেরাটনে বাংলাদেশ জামায়াত ইসলামীর এই সংবাদ সম্মেলন। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে দেশ থেকে ফ্যাসিবাদের কালো ছায়া দূর করতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ওপর জোর দেন জামায়াতের আমির। বলেন, ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন হলে ভালো হয়। গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করে সরকারের প্রধান যিনি তার ঘোষিত সময়ের ভিতরে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে, যেখানে জনগণ ভোট দিবে এবং ভোটের যথাযথ প্রতিফলন দেখতে পাবে। এই ভোট নিয়ে কেউ কোনো ইঞ্জিনিয়ারিং করার দুঃসাহস দেখাবে না। বর্তমান নির্বাচন কমিশন তাদের চেয়ারের মর্যাদা রক্ষা করবে বলে আশাবাদী জামায়াতের আমির। তবে পক্ষপাত দেখলে চুপ থাকবেন না বলে হুঁশিয়ারি দেন তিনি। বর্তমান নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রত্যাশায় তারা যেন তাদের চেয়ারের মর্যাদা রক্ষা করেন। আমরা কারো কাছে কোনো ফেভারিজম চাই না, কিন্তু কারো প্রতি কোনো ডিসফেভারিজম আমরা দেখতে চাই না। আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বানও জানান ডাক্তার শফিকুর রহমান। একটা দেশ পেয়েছিলাম। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পোষণ বন্ধে ভারতের সঙ্গে সংলাপ চায় বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা জানান, এ নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনার চেষ্টা চলছে। সীমান্ত হত্যা নিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে বলেও জানান তৌহিদ হোসেন। এ সময় তিনি আরও জানান, শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনে ভারত সরকারকে ফের চিঠি দেয়া হবে। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব কথা বলেন উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে গত ডিসেম্বরে ভারতকে চিঠি দেয় বাংলাদেশ, কিন্তু 5 মাসেও কোনো উত্তর দেয়নি দিল্লি। পররাষ্ট্র উপদেষ্টা জানান, প্রয়োজন হলে আবারও তাগাদা দেওয়া হবে। শেখ হাসিনার ব্যাপারে আমরা যেটুকু জানিয়েছি সেটা কোনো রিয়াকশন নাই আমাদের কাছে এখন পর্যন্ত। আমরা এখনো দেইনি, এটুকু আমি বলতে পারি। আরেকটি পত্র দেইনি, তবে প্রয়োজন হলে অবশ্যই দেওয়া হবে। গেল 1 মাসে সীমান্ত দিয়ে প্রায় 2000 মানুষকে পুশিন করেছে ভারত। এ নিয়ে উপদেষ্টা বলেন, পেশির জোর নয়, কূটনৈতিকভাবে ভারতের সঙ্গে সুরাহা চায় ঢাকা। আমরা এছাড়া চেষ্টা করছি যে কনসুলার ইস্যুস নিয়ে আমাদের একটা মেকানিজম আছে, সেটাকে ব্যবহার করে এই জিনিসটাকে আমরা একটু নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি কিনা সেই চেষ্টা করছি। আমরা আজকে অথবা আগামীকাল আরেকটা চিঠিও আমরা দেবো এই বিষয়ে, যে আমরা এটা চাই যে নিয়মিত পদ্ধতিতে জিনিসটা হোক। কনসুলার ডায়ালগ হতে পারে, অনেকদিন হয় নাই, হতে পারে। যেহেতু এখন একটা ইস্যু আছে যেটা আমরা সমাধান চাই, এটাও হতে পারে। এ সময় তিনি আরও জানান, 8 জুন দ্বিপাক্ষিক সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সেখানে বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের গুমের অভিযোগ জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এতে প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি সহ মোট 7 জনের বিরুদ্ধে অভিযোগ জানান সালাউদ্দিন আহমেদ। ন্যায় বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, সরকার গঠন করলে বিচার কাজ অব্যাহত রাখবে বিএনপি। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে গুম হন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এর 61 দিন পর ভারতের মেঘালয়ের শিলংয়ে তাকে উদ্ধার করে সেখানকার পুলিশ। বিএনপির এই নেতাকে আটকের পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে মামলা করে মেঘালয় পুলিশ। পরে 2018 সালে খালাস পান সালাউদ্দিন। 2023 সালের 28 ফেব্রুয়ারি আপিলেও খালাস পান তিনি। 2015 সাল থেকে ভারতে অবস্থানরত সালাউদ্দিনকে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয় আদালত। শেখ হাসিনা সরকারের পতনের পর 11 আগস্ট দেশে ফেরেন বিএনপির এই নেতা। এর 9 মাস পর মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে গুমের বিচার চেয়ে অভিযোগ দায়ের করলেন তিনি। প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক 2 আইজিপি বেনজির আহমেদ এবং একেএম শহীদুল হক সহ 7 জনকে আসামি করা হয়েছে। এখানে প্রাথমিকভাবে 7 জনকে আসামি করেছি। শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, বেনজির আহমেদ
একেএম শহীদুল হক, মেজর জেনারেল জিয়াউল হাসান, আসাদুজ্জামান মিয়া, মনিরুল ইসলাম। এই পর্যন্ত আমরা নাম মেনশন করেছি। তবে আরও অন্যান্য অনেক আসামি ইনভেস্টিগেশন পর্যায়ে বেরোবে, যেগুলো আমার পক্ষে এখনও আইডেন্টিফাইড করা সম্ভব হয়নি। বিএনপি সরকার গঠন করলে ট্রাইব্যুনালের বিচার কাজ অব্যাহত থাকবে বলে জানান সালাহউদ্দিন আহমেদ। এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের কথা তো বললাম 709, জুডিশিয়াল এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে প্রায় 2700-র মতো, পুলিশ কাস্টডিতে মারা গেছে অসংখ্য। এইভাবে যারা নির্যাতিত হয়েছে, যারা নির্বাসিত হয়েছে, যারা কারাবাসে গিয়েছে, যারা অন্ধত্ব বরণ করেছে, চিরতর অপঙ্গত্ব বরণ করেছে, শিকার হয়েছে হত্যাকাণ্ডের, এগুলো সবগুলোর বিচার করা হবে ইনশাআল্লাহ। এগুলো কন্টিনিউ করতে হবে। এর আগে জানুয়ারিতে নেতাকর্মীদের গুম খুনের ঘটনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বিএনপি। বাংলাদেশের ভবিষ্যৎ আমরা কিরকম চাই। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহীতে এক সপ্তাহে করোনা শনাক্তের হার 35% বেশি। শুধু সোম এবং মঙ্গলবার 26টি নমুনার 13টিতেই কোভিড ভাইরাস ধরা পড়েছে। আক্রান্তরা বেশিরভাগ চিকিৎসা সেবায় জড়িত। এতে উদ্বেগের কিছু না দেখলেও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। 2022 সাল থেকে করোনা সংক্রমণ কমতে শুরু করে। পরের বছর থেকে করোনা রোগী শনাক্তের হার শূন্যের কাছাকাছি। তবে নতুন করে যেন আবার চোখ রাঙাচ্ছে অতি সংক্রমণশীল এই ভাইরাস। রাজশাহী মেডিকেলের ল্যাবে 1.5 বছরে শুধু বিদেশ যাত্রা কিংবা ব্যক্তিগত কারণে করোনা পরীক্ষার জন্য নমুনা জমা পড়েছে। এই সময়ে কারোই এ রোগ শনাক্ত হয়নি। তবে মে মাসের শেষ সপ্তাহে একজনের শরীরে এ ভাইরাস ধরা পড়ে। এরপর এ হার বাড়তে থাকে। গেল সোমবার 15টি নমুনার মধ্যে 9টিতে করোনা ধরা পড়ে। আমরা যে ভ্যাকসিন দিলাম, ধরেন তার ভ্যাকসিনটা গেল, তার ওই ভ্যাকসিনটা যায় ওই ভাইরাসটা এসে কাজ করবে। এখন সেই ভাইরাস একটা চেঞ্জ হয়ে গেল, তখন আর আমার ওকে চিনতে পারছে না। ফলশ্রুতিতে কী হচ্ছে, সে আক্রান্ত হচ্ছে। কিন্তু যেটা হচ্ছে লাভ, যেটা হচ্ছে আমাদের সিভিয়ারিটি কম হচ্ছে। নতুন আক্রান্তদের হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়নি। তবুও বিশেষ ওয়ার্ড প্রস্তুত রেখেছে রাজশাহী মেডিকেল। করোনার জন্য যে বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ড, সেটি সার্বক্ষণিক প্রস্তুত রেখেছি এবং যে কোনো পরিস্থিতিতে যদি করোনা পজিটিভ রোগী আমাদের এখানে ভর্তি হয়, আমরা তাদের সেবা দেওয়ার জন্য যা যা প্রয়োজন, সেই জনবল থেকে শুরু করে ওষুধপত্র, সেগুলো প্রস্তুত রেখেছি। সংক্রমণ বৃদ্ধিতে উদ্বেগের কিছু দেখছেন না বিশেষজ্ঞরা। বলছেন আগের মতো তীব্র শারীরিক সমস্যা হওয়ার শঙ্কা কম এখন। করোনা ভাইরাস মিউটেশন হয়ে যাওয়ার পরে এটা মেইনলি এখন আপার রেসপিরেটরি ট্র্যাক্টকে ধরতেছে। একদম ফ্লু লাইক সিমটমস, মানে সর্দি, জ্বর, কাশি একটু এরকম থাকতেছে। সিভিয়ার কেস আমরা রাজশাহীতে এখনও দেখি নাই। সেই সময় কিন্তু প্রেডিকশন ছিল যে করোনাটা একসময় আলটিমেটলি ফ্লু লাইক ইলনেসের মতো করে কমিউনিটিতে পারসিস্ট করবে, এবং সেই প্রেডিকশনটা কিন্তু আসলে বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। চিকিৎসকরা উদ্বিগ্ন না হলেও মাস্ক ব্যবহার সহ অন্য স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। জমে উঠেছে দেশের বিভিন্ন জেলার কোরবানির পশুর হাট। সবগুলো হাটেই বেচা কেনা ভালো বলছেন ক্রেতা বিক্রেতারা। বড় পশুর চেয়ে ছোট ও মাঝারি পশুর চাহিদা বেশি বাজারে। হাটে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। রাজশাহীর সিটি হাট ক্রেতা বিক্রেতাদের হাকডাকে মুখর কুরবানির পশুর হাট। রাজশাহী অঞ্চলের সবচেয়ে বেশি পশু কেনাবেচা হয় এই হাটে। রাজশাহীর 19টি স্থায়ী হাটে চলছে পশু বেচা কেনা। এবারও ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। গরু এবার অনেক আমদানি, হ্যাঁ, কিন্তু গরুর দাম প্রচুর আর কি, আমরা গরু কিনতে পারছি না। এখন দাম চাচ্ছে 90, ওই 70-75 দাম বলছে। একই চিত্র উত্তরাঞ্চলের অন্যতম বড় নাটোরের তেবাড়িয়া পশুর হাট। এছাড়া সিংড়া, গোপালপুর, গুরুদাসপুর সহ ছোট বড় অন্তত 12টি পশুর হাটেও বেচাকেনা ভালো। গরু উঠা কমের কারণে এই কৃষকেরা যারা গরু নিয়ে এসছে তারা দাম একটু বেশি যাচ্ছে। গরুর দামও বলতেছে কম, পাটি নাই, পাটি খুবই কম হাটে। সবগুলো হাটের নিরাপত্তায় তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। চাঁদাবাজ, দালাল ও প্রতারক চক্র ঠেকাতে সতর্ক তারা। কোনো প্রতারক, চাঁদাবাজ কোনো কিছুরই এখানে ঘটে নাই, সমাগম নাই, এবং যারা ব্যাপারী গরু কিনে নিয়ে চলে আসছে স্বাচ্ছন্দ্যে। আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো এবং রোডটাও আমরা ক্লিয়ার রাখতে পেরেছি।
রাজবাড়ির বিভিন্ন হাট ঘুরে পশু কিনছেন ক্রেতারা। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তাদের। পটুয়াখালীর কলাপাড়ার হাটগুলো জমে উঠলেও ক্রেতা কম বলছেন বিক্রেতারা। খাগড়াছড়িতে ব্যক্তি পর্যায়ে পালন করা গরুর চাহিদা বেশি। গতকালকেও বাজার দেখছি আমরা, পরশুদিনও বাজার দেখছি, আজকে বাজার একটু বেশি মনে হচ্ছে, আরো বেশি মনে হচ্ছে। একটা গরু দেখছি ছোট দেশি গরু, মোটামুটি বাজার আগের চেয়ে অনেক ভালো। হাটে জাল নোটের ব্যবহার ঠেকাতে সতর্ক ব্যাংক কর্মকর্তারা, পাশাপাশি অসুস্থ পশু শনাক্তে কাজ করছেন ভেটেনারি কর্মকর্তারাও। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর পশুর হাটে ছোট ও মাঝারি গরুর ক্রেতার চাহিদা রয়েছে, কিন্তু দুশ্চিন্তায় বড় গরুর বিক্রেতারা। কাঙ্ক্ষিত দাম না পাওয়ার শঙ্কা তাদের। ব্যবসায়ীরা বলছেন এবার বড় গরুর ক্রেতাই কম। বিগত সময়ের বিত্তবান অনেকেই এখন দেশে নেই, যার প্রভাব পড়তে পারে বেচা কেনায়। মিরপুরের ইস্টার্ন হাউজিং হাটে রাজাবাবু, সুলতান ও নবাব নামের 3টি বড় গরু নিয়ে এসেছেন কুষ্টিয়ার ফজলুল হক। এর মধ্যে 20 মণ ওজনের রাজাবাবুর দাম হেঁকেছেন 12 লাখ টাকা, কিন্তু এখন পর্যন্ত দাম উঠেছে মাত্র 6 লাখ। বড় গরু তো এখন পাইনি, 2-1জন খরিদ্দার আসে, আমার মন উপযুক্ত দাম হয় না এখনো। তা আমরা চাচ্ছি এখানে প্রচার হলে বড় গরুর ব্যাপার, লোকজন আসলে আমরা এটা বেশি শান্তি পাবো। 2-3টা গরু আছে, ওই একটা গরুর দামই কম বেশি হয়েছে, তারপর আর হয় নাই। একই অবস্থা পাবনার এই বিক্রেতার। উত্তরার দিয়াবাড়ি হাটে এনেছেন বেলজিয়াম জাতের একটি ষাঁড়, দাম চাওয়া হচ্ছে 14 লাখ টাকা। গরুটা ওজন আছে লাইভ 35 মণ, দাম চাওয়া দাম হচ্ছে 14 লাখ। এখন বেচা কেনার মাধ্যমে এর মধ্যে কম বেশি তো আছেই। রাজধানীর 19টি হাটেই বড় গরুর ব্যাপারীদের মুখে হতাশার ছাপ। কাঙ্ক্ষিত দাম নিয়ে শঙ্কায় তারা। ক্রেতা বলতে তেমন কিছু পাইনি, কিন্তু এই সাধারণ জনগণ দর্শকের অভাব নেই, কিন্তু আসলে আমি যাদের জন্য আনা তেমন ক্রেতার সমাগমের যে চাহিদার যে একটা মূল্য যাই বলুক, আসলে দামটা বলবে তো। গরু যে দাম করবে বা কথা বলবে, কত দাম জিজ্ঞাসা করছে, কিন্তু কেউ বলছে না ভাই যে আমার গরু ভাই এত টাকা দেবো কি বলবো, এরকম কিছু বলছে না। গরুটা যদি 700-800 টাকা না বেচতে পারি তাহলে আমার লস। এই অবস্থার পর আসি এখানে, বলে বড় গরু চলেই না শুনতেছি। এখন কতদূর কি হবে আল্লাহ ভরসা। বিক্রেতারা বলছেন নানা কারণে এবার বড় গরুর ক্রেতা কমেছে, সবাই ঝুঁকছেন ছোট ও মাঝারি গরুর দিকে। হাটে একটা কাস্টমার নাই, কিছুই না, আমরা এখন কি করবো মামা? এখন আইসি কুষ্টিয়ার থেকে। গরুর দাম প্রচুর বেশি যাচ্ছে, যেটা ক্রেতার নাগালের বাইরে যাচ্ছে ওনারা দাম, এখনো নাগালের মধ্যে আসেনি। হাটের গরু অনেক জমছে, কিন্তু গরুর দামটা একটু বেশি। অন্যান্য হাটও দেখছি, আমরা গতকাল গাবতলিও গেছিলাম, গাবতলির তুলনায় এই হাটে একটু গরুর দামটা বেশি চাইতেছে। গত বছরের চেয়ে এবার দেশে কোরবানির পশুর উৎপাদন 5 লাখ কমেছে, তারপরও বড় গরুর চাহিদা কম। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার রাজধানীর পশুর হাট কাঁপাবে যুবরাজ, ভাগ্যরাজ আর কালামানিকরা। গাবতলী ও দিয়াবাড়ির হাটের এই গরুগুলোর ওজন 20 থেকে 30 মণ। দাম চাওয়া হচ্ছে 10 লাখ থেকে 30 লাখ টাকা পর্যন্ত। ব্যাপারীর আশা হাঁকানো দামেই বিক্রি হবে এই বড় গরুগুলো। বিশাল দেহের এই গরুটির নাম যুবরাজ। রাজশাহীর মোহনপুর থেকে গাবতলী হাটে গরুটি নিয়ে এসেছেন মমতাজ মৃধা। 4 বছর ধরে লালন পালন করা যুবরাজের ওজন 30 মণের বেশি বলে জানালেন ব্যাপারী। প্রায় 6 ফুট উচ্চতার যুবরাজকে কোনো ফিড নয়, ঘাস আর গম খাইয়ে বড় করা হয়েছে বলে জানালেন মৃধা। মোহনপুর থানা থেকে নিয়ে এসেছি কাকা, 30 লাখ টাকা হলে বিক্রি করব। এ গরু ঘাস খাওয়াইছি, গমের চটা খাওয়াইছি, খুদের ভাত খাওয়াইছি। পাশেই দাঁড়িয়ে আছে ভাগ্যরাজ। 5 বছর ধরে রাজশাহীতে লালন পালন করেছেন মেহেদি হাসান সবুজ। অনলাইনে পর্যাপ্ত দাম না পেয়ে গাবতলীর হাটে নিয়ে এসেছেন। অনলাইনে দাম বলে 22 লক্ষ টাকা, তো আমার চিন্তা ভাবনা ছিল 30 লক্ষ হলে ছাড়া চিন্তা ভাবনা ছিল। তো এরকম পরে অনলাইনে বিক্রি না হয় আমি রাজশাহী থেকে ঢাকাতে নিয়ে এসেছি, ভালো একটা আশায় ভালো একটা দামে। ব্যাপারীরা 20 মণ ওজনের গরুর দাম হাঁকছেন 10 থেকে 20 লাখ টাকা। তেমনি একটি গরু কালামানিক। রাজধানীর দিয়াবাড়ি হাটে ওঠানো হয়েছে কালামানিককে, দাম 10 লাখ টাকা। দাম 10 লাখ চাচ্ছে, এখন 5 বলছে। এখনও রাজধানীর হাটগুলো সেভাবে জমে ওঠেনি। আরও 2-1 দিন পর থেকে হাটে ক্রেতা সমাগম বাড়বে বলে আশা ব্যাপারীদের। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
গরু মহিষের পাশাপাশি চট্টগ্রামের কর্ণফুলীর মজ্জার টেক কোরবানির পশু হাটে এবারের চমক মরুভূমির জাহাজ খ্যাত উট। উটগুলো দেখতে ভিড় করছেন কৌতূহলী মানুষ। প্রতিটি উটের দাম হাঁকা হচ্ছে ৩৫ লাখ টাকা। বিক্রি না হলে উট ৩টি জবাই করে আশপাশের মানুষকে খাওয়াবেন বলে ঘোষণা দিয়েছেন হাটের ইজারাদার। চট্টগ্রামের মজ্জারটেক কোরবানির হাটে বড় আকারের গরুকে কেন্দ্র করে মানুষের আগ্রহ থাকে বেশি, কিন্তু আবার বড় গরু কিংবা মহিষ নয়, হাটে আসা 3টি উটকে কেন্দ্র করে ভিড় করছেন ক্রেতারা। 5 বছর আগে সৌদি থেকে 7টি উট আনেন বেনাপুলের ফিরোজ মামুন ডেইরি ফার্ম। চট্টগ্রামের এই হাটে আনা 12 থেকে 15 মণ ওজনের প্রতিটি উটের দাম চাওয়া হয়েছে 35 লাখ। শৌখিন ক্রেতাদের জন্য আনা উট বিক্রির কথা প্রায় চূড়ান্ত বলেও জানান ডেইরি ফার্মের প্রতিনিধি। এটা নিয়ে আসা আপনার হলো সৌদি আরব থেকে। এ নিয়ে আমরা ধরেন আমাদের যশোর পুটখালি এখানে 5 বছর ধরে লালন পালন করছি, করে এখন ধরেন এখানে বিক্রয় করার জন্য নিয়ে এসেছি। যদি বিক্রয় করতে পারি তাহলে তো কপাল ভালো আমাদের, আর না হলে ধরেন তো আমাদের ব্যাকে নিয়ে যেতে হবে। শুক্রবার উটগুলো হাটে তোলার পর থেকে দেখতে ভিড় করছেন মানুষ। কিনতে না পারলেও উট দেখেই আনন্দ পাচ্ছেন সবাই। বাজারে বিশাল উট আসছে বলে বলছে, সেই জন্য আমরা দেখার জন্য আসছি, অনেক আগ্রহ করি। আমাদের বাংলাদেশে একটু নতুন না হিসেবে ওইখানে তো পুরনো, সবাই দেখতে আসে, সেই জন্য আমি দেখতে এসেছি। আমাদের ইচ্ছা ছিল দুবাই থেকে বিদেশে দেখবো, কিন্তু এখানে দেখবো ওগুলো উট, কল্পনার বাইরে এত বড় উট আমরা কখনো দেখি নাই। প্রতি বছর যশোরের ব্যাপারীরা হাটে বড় গরু আনলেও এবার গরুর সাথে এনেছে 3টি উট। উটগুলো বিক্রির আশা হাট ইজারাদারের। কি বলো, কবে কিনে এটা কি বলেন? না হলে আকবর মামা জব করে দিব, নিয়ে বাংলাদেশের সবাই জানবে আকবর মামা উট জব করছে। এগুলো তো আনছি আমাদের চট্টগ্রামের যত শিল্পপতি আছে, তাহলে ওরা যদি না আকবর মামা নিয়ে জব করে খাওয়ালে নাম আমার হবে। এর আগে 2022 সালে মজ্জারটেক কুরবানির হাটে গোলাপি মহিষ তুলে সারা ফেলেছিলেন এক খামারে। তবে এবার উটের উপস্থিতি সেই চমককে ছাপিয়ে গেছে। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। কোরবানির ঈদ উপলক্ষে জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে চালু হয়েছে পশুবাহী প্রথম ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস। এই বছর 3টি ট্রেনে 1200 গরু জামালপুর থেকে ঢাকায় নেওয়া হবে। প্রতিটি গরু পরিবহনে খরচ পড়বে মাত্র 500 টাকা। ট্রেনে গরু নেয়ায় খরচ কমার পাশাপাশি নানা সুবিধা দেখছেন ব্যবসায়ী ও খামারিরা। করোনা পরিস্থিতির সময় কম খরচে পশু পরিবহনের লক্ষ্যে 2021 সালে ক্যাটল স্পেশাল ট্রেন চালু করে রেলওয়ে। এবারও জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে সোমবার 25টি ওয়াগনে 400 গরু নিয়ে যাত্রা করে প্রথম ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস। ব্যবসায়ীরা বলছেন, ট্রেনে পশু পরিবহনে খরচ কমার পাশাপাশি এড়ানো যাচ্ছে যানজটের ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি। আবার ট্রেনে গেলে মানে নিরাপত্তা, ছিনতাইকারী ধরতে পারে না, আপনার গরু কোনো ক্ষতি হয় না, মানে একবার সেফ। বিশেষ করে ট্রেনে গেলে আমাদের গরুগুলো খুব সুস্থ থাকে। বিক্রি না হওয়া গরু নিয়ে ঢাকা থেকে ফেরার জন্যও স্পেশাল ট্রেন চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আমরা যদি গরু না বেচতে পারি তাহলে পরে একটা ট্রেন দিলে গরু টাকা নিয়ে ট্রেনে আনা যাবো, সুবিধা হবো। আমরা টেরাগা গরু জার্নি বেশি হয়ে জায়গা, অনেক ক্ষয়ক্ষতি হয়, এমনি খরচের হার বেশি বেরিয়ে জায়গা, এই জন্য আসা গেলে একটা ট্রেন দিলে আমার খুব সুবিধা হয়। জামালপুর থেকে ঢাকা পর্যন্ত প্রতিটি ওয়াগনের ভাড়া 8000 টাকা। একটি ওয়াগনে নেওয়া যায় 16টি গরু। সুবিধা বেশি পাওয়ায় পশু পরিবহনে ব্যবসায়ীদের আগ্রহ বাড়ছে বলছে রেলওয়ে। এদের পৌঁছার জন্য আমরা সর্বাত্মক সব ধরনের সহযোগিতা এবং সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমরা প্রদান করে থাকি, এবং তারা সার্ভিস পাওয়া অন্তত খুশি, এবং তারা মানে প্রতি বছরই এই সার্ভিসটা পাওয়ার জন্য তারা আশাবাদ ব্যক্ত করে। এবার জামালপুর থেকে 3টি ট্রেনের 75টি ওয়াগনে 1200 গরু নিয়ে ঢাকায় যাচ্ছে ক্যাটল স্পেশাল ট্রেন। গত বছর 3টি ট্রেনের 58টি ওয়াগনে পরিবহন করা হয় 968টি গরু। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মূল্যস্ফীতি সেপ্টেম্বরের মধ্যে 7% নেমে আসবে, এমনটাই আশা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনতে বাজেটে যে লক্ষ্য ধরা হয়েছে তাও পূরণ করা সম্ভব। এদিকে এনবিআর-এর দাবি, ফ্ল্যাট কিনতে কালো টাকা সাদা নয়, সুযোগ রাখা হয়েছে অপ্রত্যাশিত অর্থ বিনিয়োগের।
দায়িত্ব নেয়ার পর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ছিল অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শুরুতে এতে সফলতা না এলেও নীতি সুধার বৃদ্ধিসহ নানা উদ্যোগে রমজানে সুফল পায় সাধারণ মানুষ। মূল্যস্ফীতি নেমে আসে এক অঙ্কে। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে গভর্নর আবারও আশার কথা শোনালেন। বলেন, এখন মূল্যস্ফীতি কমতে শুরু করায় সেপ্টেম্বরের মধ্যে 7% নেমে আসবে, তখন কমানো হবে সুদহার। আমাদের মনিটারি পলিসিটাকে আমরা টাইট করে রাখছি। আমরা আগামীতে এটাকে ইন্টারেস্ট রেটটা কমিয়ে আনবো যখন ইনফ্লেশনটা 7%-এর নিচে নেমে যাবে। আমরা আশাবাদী এটা জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের মধ্যেই আমরা সেখানে যেতে পারবো। জ্বালানি বিভাগ থেকে জ্বালানির মূল্য কমিয়ে এটাকে সহযোগিতা দেওয়ার চেষ্টা করতেছি, এবং কি বলে যে সড়ক বিভাগ থেকে আমরা এই যে রাস্তায় যে সব চাঁদাবাজি এগুলোকে এবং পুলিশের সহায়তায় এগুলোকে কমিয়ে আমরা বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন এনবিআর চেয়ারম্যান। বলেন, জমি বা ফ্ল্যাটে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দিলেও কালো টাকা বৈধ করার বিধান রাখা হয়নি। গত বছর 15% ট্যাক্স দিয়ে কালো টাকা ছিল, এটা স্যার গত অগাস্টেই আপনি আসার পরেই সাথে সাথে এটা আমরা বাতিল করে দিয়েছি। এর বাইরে স্যার আরেকটা কালো টাকার প্রবিধান ছিল স্যার, সেটাও 30শে জুনে এক্সপায়ার করেছে। এদিকে পাচার হওয়া অর্থ ফেরানো এবং পাচারকারীদের ধরতে সরকার তৎপর রয়েছে বলেও আবারও দাবি করেন অর্থ উপদেষ্টা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উচ্চ প্রবৃদ্ধি থেকে বেরিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করতে গুরুত্ব দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। নানা চ্যালেঞ্জের মধ্যেও বাজেটকে বাস্তবায়নযোগ্য মনে করছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা বলেন, বিগত সরকারের ঋণের দুষ্ট চক্র ভাঙা, প্রকল্পের জঞ্জাল পরিষ্কারে জোর দিচ্ছে সরকার। ব্যাংক খাতে বড় অঙ্কের খেলাপি ঋণ, বৈদেশিক মুদ্রার সংকট, মূল্যস্ফীতির চাপে নাকাল সাধারণ মানুষ, সেই সঙ্গে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভঙ্গুর অবস্থা। নীতি নির্ধারকরা বলছেন, 5 আগস্টের পর এমন অবস্থায় দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। সেখান থেকে ঘুরে দাঁড়ানো, অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানোয় গুরুত্ব দিচ্ছে সরকার। সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা বলেন, রাজস্ব আয়ে সীমাবদ্ধতা আছে, হঠাৎ করেই কাঠামোগত বড় পরিবর্তন সম্ভব নয়, তাই নীতির ধারাবাহিকতা রয়েছে প্রস্তাবিত বাজেটে। আমাদের মূল একটা লক্ষ্য ছিল যে বাজেটটা যেন একটু বাস্তবমুখী হয়, বাস্তবায়নযোগ্য হয় এবং একটু প্র্যাগমেটিক হয়। এই বিরাট একটা শপিং লিস্ট, কথার ফুলঝুরি বলে কোনো কিছু করবো, আশ্বাস দেবো, সেটা কিন্তু আমরা করিনি। করাপশন যদি না থাকতো দেশে, টাকাগুলো ফিরিয়ে আনতে পারতাম, তখন আমার ওই বাজেট সাপোর্টও রাখতো না IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের, ওই টাকা দিয়ে কিন্তু আমরা পুরো বাজেটটাই করতে পারতাম। এ সময় পরিকল্পনা উপদেষ্টা বলেন, আগের সরকারের অনেক উন্নয়ন প্রকল্পে পরিকল্পনার দুর্বলতা ছিল। পায়রা সমুদ্র বন্দর, BRT সহ বেশ কিছু প্রকল্পের সুফল মিলছে না, তাই প্রকল্পের অপচয়, দুর্নীতি ঠেকাতে বাড়ানো হয়েছে তৎপরতা। আমাদের পুরো সময়টা এই যে যত জঞ্জালগুলো হাতে পেয়েছি, এই জঞ্জাল পরিষ্কার করার জন্যই অনেক কষ্ট করতে হচ্ছে। ঋণ নিয়ে ঋণ পরিশোধের যেই দুষ্ট চক্র, এটা থেকে বেরিয়ে আসার এক বাজেটে হবে না, অন্তত শুরুটা যেন আমরা করে যেতে পারি। পরিকল্পনা উপদেষ্টা জানান, সরকারি কেনাকাটায় স্বচ্ছতা, জবাবদিহি বাড়াতে নীতিমালায় সংশোধন হয়েছে। অন্তর্বর্তী সরকারের উন্নয়ন কর্মসূচির রূপরেখার প্রতিফলন ঘটবে আগামী বাজেটে। এই বাজেটকে কিভাবে সংজ্ঞায়িত? হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারী বৃষ্টি ও উজানের ঢলে সিলেট বিভাগে দেখা দিয়েছে স্বল্পকালীন বন্যা। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারের সুরমা, কুশিয়ারা, মনু নদীর পানি বিপদসীমা অতিক্রম করে প্লাবিত করেছে নিম্নাঞ্চল। তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, বৃষ্টি কমায় দীর্ঘমেয়াদী হচ্ছে না এবারের বন্যা। পূর্বাভাস বলছে, শনিবার থেকে দেশের কোথাও কোথাও হালকা ও মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মে মাসে সাধারণত গড় স্বাভাবিক বৃষ্টি হয় 298 মিলিমিটার, কিন্তু এবছর হয়েছে 486 মিলিমিটার, যা স্বাভাবিকের চেয়ে প্রায় 63 ভাগ বেশি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেট বিভাগে 1200 মিলিমিটার, আর এতেই স্বল্পকালীন বন্যা দেখা দিয়েছে এই বিভাগে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, ভারী বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগে মুহুরী, ফেনী, সাঙ্গু, মাতামুহুরী নদীর পানি বাড়লেও এখন স্থিতিশীল রয়েছে। তবে সিলেট বিভাগে সুরমা, কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপরে বইছে। এই বিভাগে বৃষ্টি কমলেও উজানের ঢলে দেখা দিয়েছে স্বল্পমেয়াদী বন্যা। তবে শুক্রবার নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে। সুরমা, কুশিয়ারা এবং মনু, আর এই তিনটি নদীর সংলগ্ন যদি আপনি জেলা বলতে চান তাহলে সেটা হচ্ছে সিলেট, মৌলভীবাজার এবং সুনামগঞ্জের কিছু অংশ। এই নদী সংলগ্ন নিম্নাঞ্চলে এখন পানি সমতল বিপদসীমার উপরে রয়েছে, কিন্তু আগামী 2 দিন পর্যন্ত এই অবস্থা অব্যাহত থাকবে। অন্তত 2 দিন পরে বৃষ্টিপাতের প্রবণতা বেশ কমে এসেছে, সো এরপর থেকে পানি সমতল বেশ দ্রুতই নেমে যাওয়া শুরু করবে। এদিকে রাজধানীর আকাশ মেঘমুক্ত হয়েছে। মঙ্গলবার দেখা দিয়েছে সূর্যের। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, মে মাসের শেষে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও মৌসুমি বায়ুর আগমনে বর্ষা এবার আগেই চলে এসেছে। তাই স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি দেখা দিয়েছে। তবে 6 জুন থেকে আবারও মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ দেখা দিতে পারে। 6 তারিখের পর যে বৃষ্টি অনেকটা কমে যাবে, কিন্তু যেটা সমস্যা হবে, যেহেতু এই সময় বাতাসে হিউমিডিটি অনেক বেশি এবং এর প্রভাবে তাপমাত্রা নর্মাল থেকে অনেক বেশি থাকবে এবং অনেক জায়গায় মৃদু আকারে হিটওয়েভ নতুন করে চলে আসতে পারে। আবহাওয়া পূর্বাভাস বলছে, মধ্য জুনে বঙ্গোপসাগরে একটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। তখন আবারও সারা দেশে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের নিম্নাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় 4 কোটি টাকা। ক্ষতিগ্রস্ত 2000 কৃষকের মধ্যে বেশিরভাগই বাদাম চাষি। কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষয়ক্ষতির নিরূপণের পর ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চরখিতাবখা এলাকা। বৃষ্টি ও ঢলের পানিতে তলিয়ে থাকা বাদাম তুলছেন কৃষকরা। একই চিত্র জুয়ান সাতরা গতিয়াসাম এলাকায়ও। কৃষকরা বলছেন, তিস্তার চরে গত কয়েক বছর ধরে বাদাম সহ বিভিন্ন ফসলের আবাদ বেড়েছে, তবে ক্ষতি বেশি হয় বাদাম খেতে। অন্য বছর জুনের শেষ দিকে পানি বাড়লেও এবার 1 মাস আগে হয়েছে সেটা। তিস্তা নদীর পানি হয়, সব বাদাম তলে গেছে, এখনো বাদাম তোলার সময় হয়নি। সময় না হওয়ার আগতে বাদাম তোলা লাগতেছে। কামলার অভাবে আমরা বাদাম উঠাইতে পারিনি, হঠাৎ বন্যাটা আসছে। কৃষকদের অনেকে ঋণ নিয়ে জমি আবাদ করেছেন। ফসলের ক্ষতিতে ঋণ পরিশোধ নিয়ে শঙ্কায় তারা। ঘুরে দাঁড়াতে চেয়েছেন সরকারি সহায়তা। বাদাম আমাদের তলে গেছে, কিছু বাদাম নষ্ট হয়েছে, আবার দেখা গেল যে কামলা কিসের নিয়ে আমরা বাদাম তুলবে নেছি। আমরা বর্তমানে এই নদী ভাঙা মানুষ, আমরা ক্ষতিগ্রস্ত। লোন পরিশোধ করা লাগে, এখন কি করি না করি আমাদের মাথায় কাজ করতেছে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, 1 মাসে 2 দফা পানিতে তলিয়েছে নিম্নাঞ্চলের ফসল। এতে ক্ষতি প্রায় 4 কোটি টাকার। পূর্ণাঙ্গ হিসাব বের করার কাজ চলছে। তালিকা করার পর দেয়া হবে সহায়তা। গত সপ্তাহের বৃষ্টি এবং এই সপ্তাহের যে চলমান বৃষ্টি, এটার আমরা ক্ষয়ক্ষতি যাদের হয়েছে তাদের তালিকা তৈরি করছি এবং যদি সরকারের পক্ষ থেকে কোনো প্রণোদনা বা সহায়তা দেওয়া হয় তাহলে আমরা তাদেরকে পুনর্বাসিত করব। এবার কুড়িগ্রামে 912 হেক্টর জমিতে বাদামের আবাদ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।